শুনছিলেন হুমায়ূন আহমেদের মিসির আলি সিরিজের বিখ্যাত উপন্যাস নিষাদ, আজ দ্বিতীয় পর্ব। মুনিরের ক্ষেত্রে এই সম্ভাবনা একেবারেই নেই, তবে ব্যক্তিগত বিদ্রোহের কারণেও সে এটা করতে পারে। হয়তো সমাজের প্রচলিত বিশ্বাসগুলো তার পছন্দ নয়, তার অপছন্দের ব্যাপারগুলো সে অন্যদের জানাতে চায়। মিসির আলিকে দিয়ে তার শুরু, পরে অন্যদের কাছে যাবে। মিসির আলি ঠিক করলেন যে করেই হোক ডাক্তার মল্লিককে খুঁজে বের করবেন, তাকে এই চিঠিটি দেখাবে। এতে রহস্যের অনেকটা সমাধান হবার কথা। ডাক্তার মল্লিককে খুঁজে বের করতে কোনো সমস্যা হবার কথা নয়, যেহেতু সরকারি ডাক্তার স্বাস্থ্য মন্ত্রণালয় বলতে পারবে উনি কোথায় আছেন, কোন পোস্টে আছেন। নিশ্চয়ই তাদের ডাইরেক্টরেট আছে। বাংলাদেশে কোনো কাজই সহজে হয় না। ডাক্তার মল্লিকের খোঁজ বের করতে তাকে বিস্তর ঝামেলা করতে হলো। এ বলে ওর কাছে যান, ও বলে আজ না, সোমবারে আসুন। সোমবারে গিয়ে দেখেন যিনি খবর দেবেন তিনি শালার বিয়েতে চিটাগাং চলে গেছেন। শেষ পর্যন্ত খোঁজ পাওয়া গেল ডাক্তার মল্লিক বর্তমানে খুলনার সিভিল সার্জন। তার চাকরির মেয়াদ প্রায় শেষ, কিছুদিনের মধ্যেই এলপিআরে চলে যাবেন। খুলনা যাবার ব্যবস্থাও মিসির আলি চট করে করতে পারলেন না। দুটো কোর্স ঝুলছে মাথার উপর। সেশন জজ সামলাবার জন্যে স্পেশাল ক্লাস হচ্ছে, মিড টার্ম পরীক্ষা, প্রচুর খাতা জমা হয়েছে, খাতা দেখতে হবে। খুলনা জায়গাটাও এমন নয় যে দিনে দিনে গিয়ে চলে আসা যায়। তিনি মনে মনে একটা পরিকল্পনা করে রেখেছিলেন, মুনিরকে সঙ্গে নিয়ে খুলনা যাবেন। সেই পরিকল্পনাও কার্যকর করা যাচ্ছে না, মুনিরের দেখা নেই। সেই যে ডুব দিয়েছে, ডুবেই দিয়েছে, আর উদয় হচ্ছে না। তার ঠিকানা জানা নেই বলে যোগাযোগ করা যাচ্ছে না। সে কোথায় থাকে তা একবার মনে হয় বলেছিল, এখন মনে পড়ছে না। মানুষের মস্তিষ্কের একটা মজার ব্যাপার হচ্ছে, অপ্রয়োজনীয় তথ্যগুলো সে খুব যত্ন করে মনে রাখে, প্রয়োজনীয় তথ্যগুলো মুছে ফেলে। যে টেলিফোন নাম্বারটি মনে করা দরকার সেটি মনে পড়ে না, অথচ প্রয়োজনে এমন টেলিফোন নাম্বারগুলো একের পর এক মনে পড়তে থাকে। ডাক্তার মল্লিক মানুষটি ছোটোখাটো, চেহারায় বয়সের তেমন ছাপ নেই, তবে মাথার সমস্ত চুল পাকা, যেন শরতের সাদা মেঘের একটা টুকরো মাথায় নিয়ে হাসি খুশি ধরনের একজন মানুষ বসে আছেন। ডাক্তার মল্লিক বললেন, আমি কি আপনাকে চিনি? জি না, আমার নাম মিসির আলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। ও আচ্ছা আচ্ছা, আগে বলবেন তো। আগে বললে কি হতো? না মানে আরও খাতির করে বসাতাম। মিসির আলি হেসে ফেললেন, হাসি থামিয়ে বললেন, আপনি যথেষ্ট খাতির করেছেন। ছুটির দিন কোথায় যেন বেরোচ্ছিলেন, আমাকে দেখে বাতিল করলেন। বাতিল করিনি, বাতিল করলে উপায় আছে? মহিলারা সেজেগুজে বসে আছে, তারা আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে। কি ব্যাপার বলুন। আমি না হয় বিকালে আসি। পাগল হয়েছেন? বিকেলে দুটো প্রোগ্রাম, একটা জন্মদিন, একটা বিয়ে। যা বলবার এক্ষুনি বলুন, আমার নিজের কোথাও বেরোতে ইচ্ছে করে না। আপনি আসায় একটা অজুহাত তৈরি হলো। বাড়ির মেয়েদের বলতে পারবো কাজে আটকা পড়েছি। আসুন, আমার একটা ব্যক্তিগত ঘর আছে, সেখানে যাই। ডাক্তার সাহেবের ব্যক্তিগত ঘর দেখার মতো, মেঝেতে কার্পেট, বসার জন্য চমৎকার দুটি রকিং চেয়ার, দেয়ালে অরিজিনাল পেইন্টিং, ঘরটিতে এয়ার কুলারও বসানো। এটা হচ্ছে আমার নিজস্ব ড্রয়িং রুম, খুব নির্বাচিত কিছু অতিথিদের জন্য। আমি কি খুব নির্বাচিত কেউ? কী জন্যে আপনি এসেছেন তা জানার পর বোঝা যাবে, তবে একটা অনুমান অবশ্যই করছি। ঢাকা থেকে শুধু আমার সঙ্গেই দেখা করতে এসেছেন, সেই থেকেই অনুমানটা করছি। একটু বসুন, ঠান্ডা কিছু দিতে বলি। মিসির আলি অস্বস্তি বোধ করতে লাগলেন। 19-20 বছরের একটি মেয়ে খুব বিনীত ভঙ্গিতে মিষ্টির প্লেট নামিয়ে লাজুক হাসি হাসল। মিসির আলির অস্বস্তি আরও বাড়ল। তার মন বলছে এই মেয়েটির বিয়ের কোনো কথাবার্তা হচ্ছে, এবং তারা ধরে নিয়েছে তিনি ঢাকা থেকে এই ব্যাপারেই এসেছেন। মেয়েটি দাঁড়িয়ে আছে, যাচ্ছে না। তার উপর এই বোধহয় নির্দেশ। কী নাম তোমার খুকি? আমার নাম মীরা। বা খুব সুন্দর নাম, কি পড়ো?
বরিশাল মেডিকেল কলেজে পড়ি। বাহ, ডাক্তারের মেয়ে ডাক্তার। এখন কি কলেজ ছুটি? জি না। বাবা হঠাৎ আসতে দেখলেন। মেয়েটি কথা শেষ করলো না, হঠাৎ অস্বাভাবিক লজ্জা পেয়ে গেল। মিসির আলি মনে মনে ভাবলেন, চমৎকার একটি মেয়ে। এই মেয়ের বিয়ের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত থাকা একটা ভাগ্যের ব্যাপার। মীরা, তুমি এখন যাও, তোমার বাবাকে পাঠিয়ে দাও। ডাক্তার সাহেব ঘরে ঢুকলেন হাসি মুখে। কেমন দেখলেন আমার মেয়েকে? খুব ভালো মেয়ে, চমৎকার মেয়ে। আমি কিন্তু আপনার মেয়ের বিয়ের কোনো ব্যাপারে আসিনি, অন্য ব্যাপারে এসেছি। তবে মীরার বিয়ের ব্যাপারে কোনো সাহায্য করতে পারলে আমি অত্যন্ত খুশি হব। ডাক্তার সাহেব নিভে গেলেন। মিসির আলির বেশ খারাপ লাগলো। ঢাকা থেকে কি কারোর আসার কথা ছিল? জি ছিল, গত পরশু আসার কথা। সেই জন্যেই মেয়েটাকে বরিশাল থেকে আনালাম। আমার বড় মেয়ে থেকে রাজশাহী, সেও এসেছে। মোটামুটি একটা বেজ্জতি অবস্থা। নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে যে জন্য আসতে পারছে না। তা তো হতেই পারে, কিন্তু খবর তো দেবে। আপনি যদি চান তাহলে তৃতীয় পক্ষ হয়ে ঢাকায় ফিরে গিয়ে খোঁজ নিয়ে আপনাকে জানাতে পারি। ডাক্তার সাহেব হ্যাঁ না কিছুই বললেন না। তার ভঙ্গি দেখে মনে হচ্ছে প্রস্তাবটি তার পছন্দ হয়েছে। তবে সরাসরি হ্যাঁ বলতে তার বাধছে। সম্ভবত স্ত্রীর সঙ্গে প্রথম আলাপ করবেন, তারপর বলবেন। মিসির আলি বললেন, আমি কি জন্য এসেছি সেটা কি আপনাকে বলবো? হ্যাঁ বলুন। আপনি কি অনেকদিন নেত্রকোনায় ছিলেন? হ্যাঁ ছিলাম, 5 বছর ছিলাম নেত্রকোনা সদর হাসপাতালে। সে তো অনেক দিন আগের কথা। কামরুদ্দিন সাহেব নামে কাউকে চিনতেন? উকিল, বেশ নামকরা উকিল। খুব ভালো করে চিনতাম, অত্যন্ত মেজাজি লোক ছিলেন। অসম্ভব দিলদরিয়া। টাকা রোজগার করতেন 2 হাতে, খরচ করতেন 4 হাতে। কি একটা অনুষ্ঠান একবার করলেন ছেলের আকিকা কিংবা মেয়ের জন্মদিনে, সে এক দেখার মতো দৃশ্য। লোকটি মারা গেলেন কিভাবে? অ্যাপেন্ডিসাইটিস। মফস্বল শহরের অবস্থা তো বুঝতেই পারছেন। অপারেশনের সেরকম সুবিধা নেই, আমিও ছিলাম না। থাকলে একটা কিছু অবশ্যই করতাম। ওই দিনই রাত 10টার ট্রেনে ময়মনসিংহ চলে আসি। আপনি এসব জিজ্ঞেস করছেন কেন? একটা কারণ আছে, কারণটা এই মুহূর্তে বলতে চাই না, পরে বলবো। আপনি কি ওদের কোনো আত্মীয়? জি না। কামরুদ্দিন সাহেবের স্ত্রী সম্পর্কে কি আপনি কিছু জানেন? কোন বিষয়ে বলুন তো? উনি কেমন ছিলেন, কিভাবে মারা গেলেন, এইসব। খুব রূপবতী মহিলা ছিলেন। স্বামীর মৃত্যুর পর কোনো মানসিক পরিবর্তন ওর হয়েছিল কিনা জানি না, তবে নানান রকম গুজব শহরে ছড়িয়ে পড়ে। কীরকম গুজব? অভিভাবকহীন রূপবতী মেয়েদের নিয়ে যেসব গুজব সাধারণত ছড়ায়, সেই সব আর কি। সহজলভ্য মেয়ে, এইসব কথাবার্তা। পুরুষদের খুব আনাগোনাও নাকি ছিল। মারা যান কিভাবে সে সম্পর্কেও নানান গল্প আছে, কুৎসিত গল্প। পেটে বাচ্চা এসে গিয়েছিল, গ্রাম্য উপায়ে খালাস করতে গিয়ে কী সব হয়েছে, আমি এর বেশি কিছু জানি না। গুজবের ব্যাপারে আমার উৎসাহ কিছু কম, তবে এইসব গুজবের পিছনে কিছু সত্যি সাধারণত থাকে। মিসির আলি পকেট থেকে প্যাডের কাগজটি বের করে বললেন, ভালো করে দেখুন তো, এই কাগজের লেখাটা আপনার? আমার তো বটেই। আপনার নিজের হাতে লেখা? নিশ্চয়ই। লেখাটা দয়া করে পড়ে দেখুন। মল্লিক সাহেব লেখা পড়ে দীর্ঘ সময় চুপ করে বসে রইলেন। একটা কথাও বললেন না। আপনি লিখেছেন এ লেখা? না। হয়তো অন্য কোনো কামরুদ্দিন সম্পর্কে লিখেছেন। এই নামে নেত্রকোনায় অন্য কোনো উকিল ছিল না, এবং আমি অপারেশনের ব্যাপারে সাহায্য চেয়েও চিঠি লিখিনি। হয়তো আপনার মনে নেই। দেখুন প্রফেসর সাহেব, আমার স্মৃতিশক্তি ভালো। আপনার ব্যাপারটা আমি কিছু বুঝতে পারছি না। আপনি কি কোনোভাবে আমাকে বিপদে ফেলার চেষ্টা করছেন? ছি ডাক্তার সাহেব, ভুলেও এরকম কিছু ভাববেন না। আমি একটা জটিল রহস্যের জট ছাড়াবার চেষ্টা করছি, এর বেশি কিছু না। আমি আজ উঠি। আমার লেখা এই চিঠি আপনাকে কে দিল? অন্য একদিন আপনাকে বলবো। অন্য কোনো দিন আপনাকে আমি পাবো কোথায়? আমি আমার ঠিকানা দিয়ে যাচ্ছি। মিসির আলি লিখলেন। মল্লিক সাহেব অবাক হয়ে বললেন, আপনি জিগাতলায় থাকেন?
জি। রহমান সাহেবের বাসা চেনেন? 22 বাই 13, 3 তলা বাড়ি, আই স্পেশালিস্ট, টি রহমান। জি না, তবে আপনি যদি তার কাছে কোনো খবর পাঠাতে চান, আমি ঠিকানা বের করে খবর পৌঁছে দেব। কোনো খবর দিতে হবে না। ও, ও বাড়ি থেকে কি কারো আসার কথা ছিল? আপনি কি করে বুঝলেন? অনুমান করছিলাম। ডাক্তার এম মল্লিক অপ্রসন্ন চোখে তাকিয়ে আছেন। তিনি চিন্তিত ও বিরক্ত। তার আজকে ছুটির দিনটি নষ্ট হয়েছে। যাই ডাক্তার সাহেব। তিনি জবাব দিলেন না। মতিঝিল পাড়ার অফিস, নাম আলফা ট্রান্সপোর্ট। নাম থেকে কিছু বোঝা যাচ্ছে না, তবে কাজকর্ম পাঁচমিশালি, অটোমোবাইল ইন্স্যুরেন্স, ট্রাভেল এজেন্সি এবং ইনডেংশন। বৃহস্পতিবার অর্ধেক দিন অফিস। মুনিরের হাতে তেমন কাজ নেই। সে বসেছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার নিজামুদ্দিন সাহেবের পাশে। নিজামুদ্দিন সাহেবের ব্যালেন্স শিটে 17 টাকার গন্ডগোল। হিসাব মিলছে না। তিনি মুনিরকে ডেকে নিয়ে গেছেন যাতে সে ঠান্ডা মাথায় ফিগারগুলি চেক করতে পারে। নিজামুদ্দিন সাহেবের বয়স 50-এর কাছাকাছি। এলডি ক্লার্ক হয়ে ঢুকেছিলেন। 2টো প্রমোশন পেয়ে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার হয়েছেন। গত বছর একটা গুজব উঠেছিল তিনি অফিসার্স গ্রেড পাচ্ছেন। তা পাননি। তার 5 বছরের জুনিয়র শামশের সাহেব পেয়েছেন। এ নিয়ে নিজামুদ্দিন সাহেবের মনে কোনো ক্ষোভ নেই। দিনের শেষে ক্যাশের হিসাব পুরোপুরি মিটে গেলেই তিনি মহাসুখী। এই হিসাব তার প্রায় মিলে না। তখন তাকে দেখে মনে হয় তার মাথা খারাপ হতে বেশি বাকি নেই। এই মানুষটিকে মুনিরের খুব পছন্দ। ভদ্রলোক সব কিছুই অত্যন্ত দ্রুত করেন, দ্রুত কথা বলেন, দ্রুত লেখেন এবং দ্রুত রেগে যান। অতি দ্রুত রাগ চলেও যায়। তখন ধরা গলায় বলেন, মিস্টেক হয়েছে, মনের মধ্যে কিছু রাখবেন না, তাহলে কষ্ট পাবো, এক্সকিউজ করে দেন। জুনিয়র কর্মচারীদের কেউ তাকে স্যার বললে তিনি শীতল গলায় বলেন, আমাকে স্যার ডাকবেন না। স্যার ডাকলে নিজেকে মাস্টার মাস্টার মনে হয়, বরং ভাই ডাকবেন। ব্রাদারের উপর কোনো ডাক হয় না। মুনির নিজেও 17 টাকার কোনো সমাধান দিতে পারল না। দেখা যাচ্ছে ক্যাশে 17 টাকা আসলেই কম। নিজামুদ্দিন সাহেবের মুখ অন্ধকার, নিঃশ্বাস পড়ছে ঘন ঘন। মুনির বলল, নিজাম ভাই, আপনি আজ চলে যান, শনিবার না হয় আরেকবার দেখব। শনিবার দেখলে তো হবে না, দিনের হিসাব মেটাতে হয় দিনে। তিনি নিজের পকেট থেকে 17 টাকা রাখলেন আয়রন সেফে। কাগজপত্র সই করলেন। মুনিরের খুব মন খারাপ হলো। বেচারার 17 টাকা চলে গেল এই জন্যে নয়, যে হিসাবের জন্য ভদ্রলোকের এত মমতা, সেই হিসাব মিলছে না দেখে। মুনিরের মনে হচ্ছে এই সরল সহজ মানুষটা হয়তো কেঁদে ফেলবে। নিজাম ভাই, কি? আসুন, আরেকবার আমরা দুজন মিলে বসি। চেক এবং কাউন্টার চেক। ভাউচারগুলিও দেখেন, কোনোটা হয়তো ইংরেজিতে লেখা, তুলেছেন বাংলায়। নিজামুদ্দিন সাহেবের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি অত্যন্ত উৎসাহে কাগজপত্র বের করলেন। মুনির কাগজপত্র নিয়ে বসতে পারল না। এজিএম কাদের সাহেব ডেকে পাঠালেন। নরম গলায় বললেন, আমাকে কয়েকটা জিনিস টাইপ করে দিতে পারবে? প্রশ্ন থেকেই বোঝা যায় অফিসের কোনো কাজ নয়। অফিসের কাজ হলে বলতেন খুব জরুরি, টাইপরাইটার নিয়ে বসে যাও, মিস্টেক যেন না হয়, স্পেসিং ঠিক রাখবে। এখন তা বলছেন না, নরম স্বরে কথা বলছেন। এজিএম ধরনের কেউ নরম স্বরে কথা বলে, এটাও এক অভিজ্ঞতা। একটু এক্সট্রা টাইম কাজ করতে পারবে? পারবো স্যার। গুড। কাদের সাহেব মানিব্যাগ খুলে অনেক চিন্তা ভাবনা করে একটা 10 টাকার নোট বের করলেন। নাও, দুপুরে কিছু খেয়ে নিও। কিছু লাগবে না স্যার। আরে নাও নাও। মুনির হাত বাড়িয়ে টাকা নিল। নিজেকে তার ভিখারির মতো মনে হচ্ছে, অথচ না নিয়ে উপায় নেই। কাদের সাহেব টাকা না নেওয়ায় অন্য অর্থ করে বসতে পারেন। কতক্ষণ লাগবে? ঘণ্টা খানিক।
গুড। আমি একটু বেরোচ্ছি, 1 ঘন্টা পরে এসে নিয়ে যাব, ঠিক আছে? জি আচ্ছা স্যার। 1টার মধ্যেই কাজ শেষ। এজিএম সাহেবের দেখা নেই। অফিস খালি হয়ে গেল 1:30টার মধ্যে। দারোয়ান তালা চাবি লাগিয়ে দিল। নিজাম সাহেব বললেন, তুমি বারান্দায় দাঁড়িয়ে থাকবে নাকি? এছাড়া আর কি করব? একা একা কতক্ষণ দাঁড়াবে? আমি অপেক্ষা করি। আপনি চলে যান নিজাম ভাই, স্যার এসে পড়বেন। জরুরি কাজ। জরুরি কাজ না হাতি। জরুরি কাজ হলে চলে যেত না, পাশে বসে থাকতো। আপনি চলে যান নিজাম ভাই, একা তোমাকে রেখে চলে যেতে খারাপ লাগছে। আমি বেশিক্ষণ থাকবো না, এই ঘন্টাখানিক। ঘন্টাখানিক নয়, মুনির সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলো। কাগজগুলো হয়তো জরুরি, আগামীকাল ছুটি। কাদের সাহেব এই ছুটির মধ্যে তাকে খুঁজে পাবেন না। সেও কাদের সাহেবের বাসার ঠিকানা জানে না। মুনিরের রীতিমতো কান্না পেতে লাগলো। বারান্দায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা খুবই কষ্টের। সময় কাটতেই চায় না। দুপুরে কিছু খাওয়া হয়নি, প্রচণ্ড খিদে লাগছে। অফিসের পাশে চায়ের দোকান একটা আছে, টোস্ট কলা এসব পাওয়া যায়। কিন্তু যেতে ইচ্ছে করছে না, বরং নিজেকে কোনো না কোনোভাবে কষ্ট দিতে ইচ্ছে করছে। মুনির ঠিক করলো রাতেও সে কিছু খাবে না, 2 গ্লাস পানি খেয়ে শুয়ে থাকবে। মাঝে মাঝে সে এরকম করে। সন্ধ্যা মেলাবার আগে আকাশ অন্ধকার করে বৃষ্টি নামল। শ্রাবণ মাসের বৃষ্টি একবার শুরু হলে থামবে না। বৃষ্টির ছাট গায়ে লাগছে, তা লাগুক, কাগজগুলো না ভিজলেই হয়। মুনির সদর দরজা ঘেঁষে দাঁড়িয়ে আছে, পা টাটাচ্ছে, বসে পড়তে ইচ্ছা করছে। বৃষ্টির জন্যেই বেশ কয়েকজন ভিখারিনী আশ্রয় নিয়েছে। খুব অল্প সময়ে এরা কেমন গুছিয়ে নিয়েছে, পা ছড়িয়ে গল্পগুজব করছে। একজন আবার রাস্তা আড়াল করে বসে বিড়ি ধরিয়েছে। মুনিরকে দেখে একটু লজ্জা লজ্জা পাচ্ছে। অন্য একজনের কোলে একটা ছোট্ট বাচ্চা। সে বাচ্চাটির সঙ্গে নিচু গলায় কী সব গল্প করছে। এরকম ছোট 3-4 বছরের শিশুর কোনো গল্প বোঝার কথা নয়, কিন্তু শিশুটি মনে হয় বুঝতে পারছে। বৃষ্টি কমার কোনো লক্ষণ নেই। রাস্তায় 1 হাঁটু পানি। এই পানি ভেঙে এজিএম সাহেবের গাড়ি আসবে না। তিনি নতুন গাড়ি কিনেছেন। গাড়ির গায়ে 1 ফোঁটা পানি পড়লে আঁতকে ওঠেন। বৃষ্টির বেগ ক্রমেই বাড়ছে। শ্রাবণ মাসে ঝড় হবার কথা শোনা যায় না। বাতাসের গতিক দেখে মনে হচ্ছে ঝড় হবে। পাশের দোকানের ঝাঁপ বন্ধ করছে। মুনির, এই মুনির। মুনির চমকে উঠল। নিজামুদ্দিন সাহেব, পায়জামা হাঁটু পর্যন্ত তোলা, মাথায় ছাতা থাকা সত্ত্বেও ভিজে জবজব করছেন। পাঞ্জাবি লেপ্টে গায়ের সঙ্গে মিশে আছে। আমার তাই সন্দেহ হয়েছিল, এজন্যই এলাম। তুমি আছো এখনো? বৃষ্টিতে আটকা পড়েছি। বৃষ্টি তো শুরু হলো সন্ধ্যাবেলায়। কোন আক্কেলে তুমি সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে রইলে? তুমি কি বায়েজিদ ব্যস্তমি? আবার হাসছো? এর মধ্যে হাসির কি হলো? আপনি আমার খোঁজে আবার এলেন? আসবো না তো কি করব? বৃষ্টি নামার সঙ্গে সঙ্গে আমার মনে হলো তুমি এখনো দাঁড়িয়ে আছো। এর নাম হচ্ছে ইনটিউশন। এখন চলো আমার সঙ্গে। নাকি সারা রাত দাঁড়িয়ে থাকবে? কোথায় যাব? আমার বাসায়। আমার সঙ্গে আজ খাবে। তুমি মহামূর্খ, মহামূর্খ। নিজাম সাহেবের বাসা ভূতের গলিতে। 2 কামরার টিনের ঘর, কাঁচা রাস্তা পার হয়ে যেতে হয়। জায়গায় জায়গায় খানাখন্দ। স্ট্রিট লাইট নেই, ইলেকট্রিসিটি না থাকায় সমস্ত অঞ্চলটাই অন্ধকারে ডুবে আছে। নিজাম সাহেব হাত ধরে ধরে মুনিরকে নিয়ে যাচ্ছেন। কাদায় পানিতে দুজন মাখামাখি। নিজাম সাহেব সারা পথ গালাগালি করতে করতে আসছেন। কিছুক্ষণ পরপর বলছেন, তুমি মহামূর্খ। মুনিরের বড় ভালো লাগছে। অনেক দিন পর সে কোনো মানুষের মধ্যে এমন গাঢ় মমতার পরিচয় পেল। এই ঝড় বৃষ্টির রাতে ভদ্রলোক একা একা গিয়েছেন খোঁজ নিতে। বাড়ি পৌঁছা মাত্র গরম পানির ব্যবস্থা হলো। নিজাম সাহেব ঠেলে তাকে বাথরুমে ঢুকিয়ে দিলেন। বাথরুম অন্ধকার, সারা বাড়িতে একটা মাত্র হারিকেন। মুনির, জি। তাকে সাবান আছে। কিছু দেখতে পাচ্ছি না। দরজা বন্ধ করার দরকার কি? খোলা রাখো।
মুন্নির দরজা অল্প একটু ফাঁক করল। ভেতর বাড়ির সবটা দেখা যাচ্ছে। ফ্রক পরা কিশোরী একটি মেয়ে বারান্দায় কেরোসিন কুকারে রান্না চড়িয়েছে। মেয়েটির পাশে ভেজা কাপড়ে নিজাম সাহেব কি যেন বলছেন মেয়েকে, আর মেয়ে বারবার হেসে উঠছে। অন্ধকারে এই হাসির শব্দ এত মধুর লাগছে। বাড়িতে আর কোনো লোকজন নেই। নিজাম সাহেবের স্ত্রী মারা গেছেন অল্প কিছুদিন আগে। দেশের বাড়িতে গিয়ে জ্বরে পড়েছিলেন। জ্বরের সঙ্গে ধীরে ধীরে আরও সব উপসর্গ যুক্ত হলো। খবর পেয়ে নিজাম সাহেব গেলেন দেশে। 3 দিনের আর্নড লিভ নিয়ে গিয়েছিলেন। 2 দিনের দিন ফিরে এসে যথারীতি হিসাবের খাতা নিয়ে বসলেন। বিকেলে অফিসের ছুটির পরও বসে রইলেন। মুনির এসে বলল, নিজাম ভাই বাসায় যাবেন না, নাকি আজও হিসাবের গণ্ডগোল আছে? নিজাম সাহেব শান্ত গলায় বললেন, অন্যের হিসাব মিলিয়ে দিয়েছি, নিজেরটা মেলে না। আমার স্ত্রী মারা গেছে। বাড়ি গিয়ে দেখি 10 মিনিট আগে ডেড বডি কবর দিয়ে ফেলেছে। অনেকেই বলেছিল কবর থেকে আবার তোলা হোক, শেষ দেখা। আমি নিষেধ করলাম। নিজাম সাহেব উঠে দাঁড়ালেন। তার চেহারায় বা আচার আচরণে শোকের কোনো ছাপ নেই। অফিসের হিসাব না মিললে এই মানুষটি অনেক বেশি বিচলিত হয়। পাটি বিছিয়ে খাওয়ার আয়োজন। উচ্ছে ভাজা, চিংড়ি মাছ, ডাল এবং একটা সবজি। কিশোরী মেয়েটি খাবার তুলে তুলে দিচ্ছে। মেয়েটির মুখ গোলাকার, নাক ঈষৎ চাপা, তবু ভারী মিষ্টি লাগছে মেয়েটিকে। মেয়েটির কথাবার্তায় কোনো আড়ষ্ঠতা নেই, যেন মুনিরকে সে অনেক দিন থেকে চেনে। মেয়েটি মিষ্টি রিনরিনে গলায় কথা বলছে এবং খুব কৌতূহলী চোখে মুনিরকে দেখছে। বাবা প্রায়ই বাসায় এসে বলেন, আপনি নাকি বাবার হিসাব মিলিয়ে দিয়েছেন। প্রতি বৃহস্পতিবার অফিসে যাবার সময় বলেন, ছেলেটিকে দাওয়াত করব। আপনাকে বোধহয় আর বলেন না, নাকি বলেন আপনি আসেন না? মুনিরের কেন জানি লজ্জা করছে। 14-15 বছরের বাচ্চা একটি মেয়ে, তবু কেন মুনিরের সহজ হতে পারছে না? নিজাম ভাই, আপনার কি একটাই মেয়ে? হ্যাঁ, বিনুর একটা বড় ভাই ছিল, জন্মের পর মারা গেছে। আপনার মেয়ে কি পড়ে? বিনু হেসে ফেলে বলল, আপনি বাবাকে জিজ্ঞেস করছেন কেন? আমাকে জিজ্ঞেস করুন। আপনি এত লজ্জা পাচ্ছেন কেন? কি পড়ো তুমি? আয়ে পড়ি। নিজাম সাহেব বললেন, আর পড়াশোনা হবে না, বিয়ে ঠিক হয়েছে। এদেশে বিয়ের পর মেয়েদের পড়াশোনা হয় না। মুনির বিনুর দিকে তাকিয়ে বলল, কোথায় বিয়ে ঠিক হয়েছে? বিনু আবার হেসে ফেলল। হাসি মুখে বলল, যেসব প্রশ্ন বাবাকে করা দরকার সেসব আপনি আমাকে করছেন, আর যেসব প্রশ্ন আমাকে করা দরকার সেসব করছেন বাবাকে। আপনি মানুষ এত অদ্ভুত কেন? তুমি কিছু মনে করো না। না, কিছু মনে করছি না। আপনার কি গরম লাগছে? গরম লাগবে কেন? গরম লাগছে না। ঘামছেন কেন? বিনুর প্রশ্নের সঙ্গে সঙ্গে এই ব্যাপারটা ঘটল। চোখের সামনের জগৎ হঠাৎ কেমন ঘোলাটে হয়ে গেল। শব্দ অস্পষ্ট, ঘোলাটে, আলোর তীব্রতা দ্রুত কমছে। কোনো শব্দ শোনা যাচ্ছে না। মুনির তলিয়ে যাচ্ছে শব্দহীন আলোহীন এক জগতে। শরীরের কোনো ইন্দ্রিয় কাজ করছে না। এই অবস্থা কতক্ষণ ছিল মুনিরের মনে নেই। ঘোর কাটল। কিছু কিছু আলো সে দেখতে পাচ্ছে। 2-একটা শব্দ কানে আসছে। মুনির ক্লান্ত গলায় বলল, পানি খাবো। এইমাত্র না পানি খেলে? আবার পানি কেন? সত্যি খেতে চাও? মুনির স্পষ্ট করে তাকালো। সে একটা অচেনা বাড়ির অচেনা বারান্দায় বসে আছে। তার সামনে বিনু। তার গায়ে ঘরোয়া ভঙ্গিতে পরা হালকা নীল রঙের একটা সুতির শাড়ি। বারান্দায় একটা পাটি পাতা। বিনু বসেছে পাটিতে। সে একটা চেয়ারে বসে আছে। রাত। বারান্দায় চাঁদের আলো আছে। এই, সত্যি সত্যি পানি চাও? চাই। বিনু উঠে গেল। এই বাড়ি কার? এই মেয়েটির সঙ্গে তার কি সম্পর্ক? জায়গাটা কোথায়? সে কিছুই জানে না। বছরখানেক আগে প্রথম যা হয়েছিল, এও কি তাই? তার কি দুটো জীবন? এই দুটো জীবন কি পাশাপাশি চলছে? নাও পানি নাও। মুনির যন্ত্রের মতো হাত বাড়ালো।
ঠান্ডা কনকনে পানি। ও কি, গ্লাস হাতে বসে আছো কেন? এটা কোন জায়গা? আবার কীরকম কথা? কোন জায়গা মানে? এমনি বললাম। চলো শুয়ে পড়ি। আর কতক্ষণ বারান্দায় বসে থাকবে? মুনির যন্ত্রের মতোই একটা ঘরে ঢুকলো। এটাই বোধহয় শোবার ঘর। বেশ বড় লোকের বাড়ি মনে হচ্ছে। সুন্দর করে সাজানো, দেয়ালে ৩-৪ বছরের একটা ফুটফুটে শিশুর ছবি। মেয়েটি বলল, শোনো, চট করে ঘুমিয়ে পড়বে না। বাবার চিঠির জবাব দিয়ে তারপর ঘুমোবে। আমার তো মনে হয় তুমি তার চিঠি পড়োনি এখনো। নাকি পড়েছ? না। পড়ে শোনাবো? শোনাও। মেয়েটি ড্রয়ার খুলে চিঠি বের করলো। গলার স্বর বুড়ো মানুষের মতো করে পড়তে শুরু করলো। টুনু, তুমি দীর্ঘদিন যাবৎ আমার পত্রের জবাব দিচ্ছ না। ইহার কারণ বুঝিতে আমি অক্ষম। একজন বৃদ্ধ মানুষের পত্রের জবাব দেওয়া সাধারণত ভদ্রতা। চাকরি এবং সংসার নিয়ে তুমি ব্যস্ত আমি জানি। দুনিয়ার সকলেই ব্যস্ত, কেহ বসিয়া নাই। তোমার মা বাতে আক্রান্ত, আয়ুর্বেদীয় চিকিৎসা চলিতেছে। তবে আমার ইচ্ছা তাহাকে ঢাকায় আনিয়া কোনো বড় ডাক্তারকে দিয়া দেখানো। ঢাকায় বাতরোগের জন্য নামী ডাক্তারের সন্ধান লইও। বৌমাকে আদর ও স্নেহচুম্বন দিবে। তাহাকে অতি শীঘ্রই পৃথক পত্র দিব। ইতি। চিঠি পড়া শেষ করে মেয়েটি বলল, দেখলে তোমার উপর কীরকম রাগ করেছেন? একটা চিঠি লিখতে কতক্ষণ লাগে বলো তো? কাগজ কলম এনে দিই। মুনির সেই প্রশ্নের জবাব না দিয়ে দেয়ালে টাঙানো ছবিটির দিকে তাকিয়ে বলল, এটা কার ছবি? মেয়েটি দীর্ঘ সময় মুনিরের দিকে তাকিয়ে রইল। তার চোখ ছলছল করছে। এই শিশুটি সম্ভবত তাদেরই, এবং খুব সম্ভবত শিশুটি বেঁচে নেই। তার জন্য মুনিরের কোনো দুঃখ বোধ হচ্ছে না, কারণ এই শিশুটিকে সে চেনে না। অতীতের কিছুই তার মনে পড়ছে না। সে দেখছে শুধু বর্তমান, এবং অদ্ভুত কোনো বর্তমান। এই বর্তমানের কোনো ব্যাখ্যা নেই। মুনির আবার বলল, ছবিটা কার? মেয়েটি তীক্ষ্ণ কণ্ঠে বলল, তোমার কি হয়েছে? ছবি কার জিজ্ঞেস করছো কেন? তুমি জানো না ছবি কার? বলতে বলতে মেয়েটি ফুপিয়ে উঠল। মুনিরের ঘোর কেটে গেল। সে আগের জায়গাতেই বসে আছে, ভাত মাছ খাচ্ছে। বিনু মেয়েটি পাতে 1 চামচ ডাল দিল। নিজাম সাহেব বলল, দই আছে, টক দই, ডালের সঙ্গে মিশিয়ে খাও, ভালো লাগবে। বিনু বলল, দই কিন্তু বাবা নেই। বেড়াল মুখ দিয়েছিল, ফেলে দিয়েছি। ইস, আপনার বোধহয় খাওয়ায় খুব কষ্ট হলো। না, কষ্ট হয়নি। এমন দিদে বাবা আপনাকে নিয়ে এসেছে যে কোনো বাজার নেই। একটা যে ডিম ভেজে দেব সে উপায়ও নেই। ঘরে ডিমও ছিল না। আমার কিচ্ছু লাগবে না। আরেকদিন কিন্তু আপনি আসবেন। আসবেন তো? হ্যাঁ, আসবো। খবর দিয়ে আসবেন। আচ্ছা, খবর দিয়ে আসবো। আপনি কি পান খান? না। মুনির বারান্দায় হাত ধুতে গেল। বিনু সঙ্গে করে পানি নিয়ে এসেছে। এখন আর বৃষ্টি নেই, মেঘ কাটতে শুরু করেছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই চাঁদ উঠবে। শ্রাবণ মাসের চাঁদ অপূর্ব হয়। কে জানে আজ কেমন হবে। মিসির আলি হাসি মুখে বললেন, কি ব্যাপার, আজ খালি হাতে যে? আমার সিগারেট কোথায়? মুনির লজ্জিত ভঙ্গিতে হাসল। মিসির আলি বললেন, আজকালের মধ্যে না এলে আমি নিজেই উপস্থিত হতাম তোমার ওখানে। আমি কোথায় থাকি তা তো আপনি জানেন না। আগে জানতাম না, এখন জানি। শার্লক হোমসের মতো বুদ্ধি খাটিয়ে বের করেছি। শুনতে চাও? চাই। প্রথমে খোঁজ করলাম ইস্টার্ন মার্কেন্টাইলে। দেখা গেল এই নামে কোনো অফিস নেই। তুমি ভুল ইনফরমেশন দিয়েছিলে। ভুল দিইনি, আগে এই নাম ছিল, এখন নাম বদলেছে। যখন দেখলাম অফিস থেকে কোনো সাহায্য পাওয়া যাবে না, তখন পাড়ার ছোট ছোট পান বিড়ির দোকানগুলোতে খোঁজ করতে লাগলাম, কারণ তুমি সিগারেট খাও। এইসব দোকানগুলোতে তোমাকে একাধিকবার যেতে হবে। সিগারেট খাই কি করে বুঝলেন? আপনার সামনে তো কখনো খাইনি। তোমার পকেটে দেশলাই দেখেছি। তাছাড়া যে সিগারেট খায় সেই সাধারণত অন্যকে সিগারেট উপহার দেবার কথা ভাবে। দোকান থেকেই আমার খোঁজ পেলেন?
হ্যাঁ মুনির, তুমি চা খাবে? হ্যাঁ খাবো। তুমি কথায় কথায় স্যার বলো, আজ এখন পর্যন্ত একবারও বলনি। কারণটা কি? স্যার আমি চা খাবো। মিস আলি উচ্চস্বরে হেসে উঠলেন। তার মনে হলো ছেলেটি বেশ রসিক এবং সে সহজ হতে শুরু করেছে। যত সহজ হবে ততই তার জন্য ভালো। প্রচুর তথ্য তার দরকার। তথ্য ছাড়া এগুবার কোনো পথ নেই। তিনি নিজে কোনো তথ্য সংগ্রহ করতে পারছেন না। ছেলেটির উপরই তাকে নির্ভর করতে হবে। আজ আমাকে কিছু বলবে মনে হচ্ছে। জি বলবো। বাতি নেভাতে হবে? না। মুনির খুব সহজ ভঙ্গিতে নিজাম সাহেবের বাড়ির ঘটনা কথা বলল। কেমন করে হঠাৎ পট পরিবর্তন হলো, সে সময় তার অনুভূতি কি ছিল, সবই সুন্দর করে গুছিয়ে বলল। শিশুটির দেয়ালে টাঙানো ছবিটির কথা, তার পানি চাইবার কথা কিছুই বাদ দিল না। মিসির আলি একটি প্রশ্ন করলেন না। সমস্ত বর্ণনাটা শুনলেন চোখ বন্ধ করে। একবারও তাকালেন না। তোমার বলা শেষ হয়েছে? জি। তোমার বর্ণনা থেকে মনে হচ্ছিল বিনু মেয়েটি তোমাকে অভিভূত করেছে। রূপবতী কিশোরী মেয়ে, তার সহজ সরল ব্যবহার, তার যত্ন, এইসব তোমাকে মুগ্ধ করেছে, তাই না? জি। তুমি প্রবলভাবে মেয়েটিকে কামনা করেছ, সেই সঙ্গে তার প্রতি তীব্র আকর্ষণ বোধ করেছ। এই প্রচণ্ড কামনা বা প্রবল আকর্ষণের কারণে তোমার মধ্যে বিভ্রম সৃষ্টি হয়েছে, যার জন্য মেয়েটিকে তুমি দেখেছো তোমার স্ত্রী হিসেবে। পুরোটাই তোমার কল্পনা, ডে ড্রিমিং, এক ধরনের ইচ্ছাপূরণ স্বপ্ন। হতে পারে। আগেরবার তুমি একটি চিঠি নিয়ে এসেছিলে, এবার কিছু আনোনি? না। আবার যদি কখনো এরকম হয়, একটা জিনিস মনে রাখবে, কিছু একটা হাতে নেবে। খবরের কাগজ হলে খুব ভালো হয়। খবরের কাগজ দিয়ে কি করবেন? খবরের কাগজে একটা তারিখ থাকে, এই তারিখটা দেখব। তুমি তোমার অন্য একটা জীবনের কথা বলছো, মনে হচ্ছে দুটো জীবন পাশাপাশি চলছে। সেই জীবনের সময় এবং এই জীবনের সময়ও কি পাশাপাশি? তার মানে আপনি কি আমার কথা বিশ্বাস করছেন? না, করছি না। তবে পুরোপুরি অবিশ্বাসও করতে পারছি না। কিছু একটা দাঁড় করাতে হলে আমার প্রচুর তথ্য দরকার। সেই সব তথ্য আমার হাতে নেই। তবে তুমি যে গল্প বলছো তার কাছাকাছি গল্প বিভিন্ন উপকথায় চালু আছে। তাই নাকি? হ্যাঁ, একটা শুধু তোমাকে বলি। এক লোক পুকুরে গোসল করতে নেমেছে, প্রচণ্ড ক্ষুধার্ত। গোসল শেষ করে বাসায় গিয়ে খাবে। পানিতে ডুব দিয়ে যেই উঠল, অমনি সে দেখে সবকিছু কেমন অন্যরকম লাগছে। সব অচেনা। সে নিজের দিকে তাকিয়ে দেখল সে নিজেও বদলে গেছে। সে এখন আর পুরুষ নয়, রূপবতী এক যুবতী। সে কাঁপতে কাঁপতে পানি ছেড়ে উঠল। এক সওদাগর তখন তাকে দেখে সঙ্গে নিয়ে গেল। সওদাগরের সঙ্গে তার বিয়ে হলো, 4টি ছেলে মেয়ে হলো। তারপর একদিন দুপুরে সে সবাইকে নিয়ে গোসল করতে এসেছে। পানিতে ডুব দিয়ে ওঠা মাত্র দেখলো সে তার পরিচিত জগতে উঠে এসেছে। আবার সে পুরুষ। সে দ্রুত তার বাড়িতে গেল। স্ত্রী ভাত বেড়ে অপেক্ষা করছে। লোকটির মন গভীর বিষাদে আচ্ছন্ন। বারবার 4টি পুত্রকন্যার কথা তার মনে পড়ছে। ওরা কোথায় আছে, কি করছে, কে জানে। হয়তো ব্যাকুল হয়ে মাকে খুঁজছে। মুনির বলল, এটা তো উপকথা, সত্যি নয়। তা ঠিক, তবে সব গল্পের পেছনেই এক ধরনের সত্যি ব্যাপার থাকে। এর পেছনেও কিছু না কিছু থাকতে পারে। আমি এই জাতীয় সব গল্প জোগাড় করছি। প্যারালাল ওয়ার্ল্ড জাতীয় যত বই পাচ্ছি পড়ছি। মুনির ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। মিসির আলি বললেন, তুমি তোমার স্ত্রী হিসেবে যে মেয়েটিকে দেখেছো, তার বয়স কি ফ্রক পরা মেয়েটির চেয়ে বেশি মনে হচ্ছিল? হ্যাঁ, হচ্ছিল। তোমার শোবার ঘরে জানালার পর্দা ছিল? হ্যাঁ ছিল। পর্দার রং মনে আছে? জি না। ঘরের বিছানায় যে চাদর ছিল তার রং কি? আমার মনে নেই। তাহলে ব্যাপারটা স্বপ্ন হবারই সম্ভাবনা, কারণ শুধু স্বপ্ন দৃশ্যগুলোই হয় সাদা কালো। আমি কিন্তু দেখেছি ওই মেয়েটির পরনে নীল রঙের শাড়ি। নিজাম সাহেবের মেয়েটির পরনে নিশ্চয়ই কিছু ছিল।
যে কারণে তুমি ভাবছো তোমার স্বপ্নে দেখা স্ত্রীর গায়ের শাড়িটি নীল। মুনির চুপ করে বসে রইল। মিসির আলি বললেন, নিজাম সাহেবের মেয়েটির গায়ে কি ছিল? ফ্রক কিংবা কামিজ জাতীয় কিছু। তার রং কি ছিল? নীল। মিসির আলি অল্প হাসলেন। পর মুহূর্তে গম্ভীর হয়ে বললেন, তোমার এই নিয়ে দুবার বিচিত্র অভিজ্ঞতা হলো। দুবারই তুমি ছিলে ক্লান্ত, বিরক্ত, হতাশ, তাই না? জি। এখন থেকে মাঝে মাঝে চেষ্টা করে দেখবে নিজ থেকে ওই জগতে যেতে পারো কিনা। যখন একা একা থাকবে তখন চেষ্টা করবে, ওই জগতে যেতে চাইবে, ইচ্ছা শক্তি প্রয়োগ করবে। জি আচ্ছা। কোনো একজন ভালো নিউরোলজিস্টকে দিয়ে তোমার ব্রেইন ওয়েভগুলো পরীক্ষা করাতে চাই। আমি প্রফেসর আসগর নামে এক নিউরোলজিস্টের সঙ্গে কথাও বলে রেখেছি। তুমি কি কাল বিকেল 5টায় একবার আমার কাছে আসতে পারবে? পারবো, কিন্তু স্যার, নিউরোলজিস্ট তো অনেক টাকা নেবে। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। মিসির আলি সে রাতে ভালো ঘুম হলো না। ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখে রাত 3টায় ঘুম ভেঙে গেল। বাকি রাতটা জেগে কাটাতে হলো। স্বপ্ন দৃশ্য নিয়েও প্রচুর চিন্তা করলেন। অবদমিত কামনায় স্বপ্নে উপস্থিত হয়। ব্যাখ্যা সহজ এবং চমৎকার, কিন্তু তবু কোথাও যেন একটা ফাঁকি আছে। কিছু একটা বাকি থেকে যায়। সে কিছুর রহস্য কি কোনোদিন ভেদ হবে? আচ্ছা, পশু পাখি এরাও কি স্বপ্ন দেখে? অবদমিত কামনা কি তাদের নেই? পশুদের স্বপ্ন কেমন হয়? স্বপ্ন দেখার সময় মানুষের চোখের পাতা কাঁপতে থাকে। বৈজ্ঞানিক পরিভাষায় তাকে বলে র্যাপিড আই মুভমেন্ট, REM। ওই জাতীয় কম্পন তিনি একটি ঘুমন্ত কুকুরের চোখের পাতায় দেখেছিলেন। সেই কুকুরটি তখন কি স্বপ্ন দেখছিল জানার কোনো উপায় নেই। মিসির আলির খানিকটা মন খারাপ হলো। একদিন না একদিন এইসব রহস্যের সমাধান হবে, কিন্তু তিনি জেনে যেতে পারবেন না। মানুষ স্বল্পায়ু প্রাণী। এটিও একটা গভীর বেদনার ব্যাপার। এত বুদ্ধি নিয়ে সৌরজগতে যে প্রাণীটি এসেছে তার কর্মকাল সীমাবদ্ধ। তিনি বাতি নিভিয়ে ঘুমার চেষ্টা করছেন, লাভ হচ্ছে না। বিচিত্র সব চিন্তা মাথায় আসছে। একটির সঙ্গে অন্যটির কোনো মিল নেই, আবার মিল আছেও। অদৃশ্য যে সুতোয় মিলগুলো গাঁথা, সে সুতোটির নাম অনন্ত মহাকাল, দ্য ইটার্নিটি। নিউরোলজিস্ট প্রফেসর আসগর বিশালদেহী মানুষ, গোলগাল মুখ, মাথা ভর্তি টাক, তীক্ষ্ণ চোখ। শিশুরা ভয় পেয়ে যাবার মতো চেহারা, কিন্তু মানুষটি হাসি খুশি। কারণে অকারণে রোগীকে ধমক দেওয়ার বাজে অভ্যাসটি এখনো অর্জন করেনি। ভদ্রলোক অনেক ঝামেলা করলেন। প্রথমবারের স্ক্যানিং ভালো হয়নি, দ্বিতীয়বার করলেন, কিন্তু কিছুই খুঁজে পেলেন না। চোখে পড়ার মতো কোনো অস্বাভাবিকতা ব্রেইন ওয়েভে নেই। তিনি হেসে বললেন, আপনি একজন খুবই সুস্থ মানুষ, শুধু শুধু আমার কাছে এসেছেন। আপনার অসুবিধা কি? কোনো অসুবিধা নেই, মাঝে মাঝে আজে বাজে স্বপ্ন দেখি, এই অসুবিধা। আজে বাজে স্বপ্ন তো সবাই দেখে, আমিও দেখি। একবার কি দেখলাম জানেন? বাংলা একাডেমিতে গ্রন্থমেলা হচ্ছে। আমি শুধু একটা আন্ডারওয়্যার পরে সেই গ্রন্থমেলায় ঘুরে বেড়াচ্ছি। মুনির হেসে ফেলল। মিসির আলি বললেন, বাংলাদেশে ক্যাট স্ক্যানারের কোনো ব্যবস্থা আছে? আমি এই ছেলের ব্রেনের একটা ক্যাট স্ক্যান করাতে চাই। শুধু শুধু ক্যাট স্ক্যান কেন করাবেন? পুরোপুরি নিঃসন্দেহ হতে চাই যে ওর মস্তিষ্কে কোনো সমস্যা নেই। বাংলাদেশে ক্যাট স্ক্যানার নেই, মাদ্রাজে নিয়ে যেতে পারেন, সেখানে আছে। ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে মিসির আলি বললেন, তোমার নিশ্চয়ই পাসপোর্ট নেই? জি না। কাল সকাল 10টার দিকে এসো, পাসপোর্ট অফিসে নিয়ে গিয়ে একটা দরখাস্ত করে দিই। পাগল হয়েছেন নাকি স্যার? আমি পাগল হব কেন? পাগল হচ্ছে তুমি। তা পুরোপুরি হবার আগেই একটা ব্যবস্থা করা দরকার। অনেক টাকার ব্যাপার স্যার। তা তো বটেই, আমার কাছেও এত টাকা নেই। একটা ব্যবস্থা করতে হবে। পাসপোর্টটা তো করা থাকুক। চা খাবে নাকি? এসো, চা খাওয়া যাক। দুজন চা খেলো নিঃশব্দে। চায়ের দোকানে রেডিও বাজছে। মিসির আলি অন্যমনস্ক ভঙ্গিতে রেডিও শুনছেন। তার চোখ ছায়াচ্ছন্ন। গানের বিষাদ তাকে স্পর্শ করেছে। যখন
মইরা যাইব রে হাসন, মাটি হইব বাসা, কোথায় রইব লক্ষণ সিরি, রঙ্গের রামপাশা। মুনির অবাক হয়ে লক্ষ্য করল মিসির আলির চোখ দিয়ে পানি পড়ছে। এই মানুষটির প্রতি গভীর মমতা ও ভালোবাসায় মুনিরের হৃদয় আর্দ্র হলো। পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা কম, কিন্তু এই অল্প কজনের হৃদয় এত বিশাল যে সমস্ত মন্দ মানুষ তারা তাদের হৃদয়ে ধারণ করতে পারে। মিসির আলি রুমাল বের করে চোখ মুছে অপ্রস্তুতের হাসি হাসলেন। থেমে থেমে বললেন, মানুষের মন বড় বিচিত্র। এই গান আগে কতবার শুনেছি, কখনো এরকম হয়নি। আজ হঠাৎ চোখে পানিটা নিয়ে এসে এক কাণ্ড। চলো উঠা যাক। মুনির বলল, একটু বসুন স্যার, আপনাকে একটা কথা বলি। বলো। ওই দিন আপনি আমাকে বলেছিলেন চেষ্টা করতে, নিজে নিজে ওই জগতে যেতে পারি কিনা। চেষ্টা করেছিলে? জি, আমি যেতে পারি, ইচ্ছে করলেই পারি। বলো কি? হ্যাঁ স্যার, গত 3 দিনে আমি 4বার গিয়েছি। যাওয়াটা খুবই সহজ। মিসির আলি চুপ করে রইলেন। মুনির বলল, আমি আপনার জন্য দুটো জিনিস ওখান থেকে নিয়ে এসেছি। কি জিনিস? দুটো ছবি। বলো কি তুমি, দেখি। মুনির একটা খাম এগিয়ে দিল, মৃদু গলায় বলল, বাসায় গিয়ে দেখবেন স্যার, প্লিজ। মিসির আলি কৌতূহল সামলাতে পারলেন না, ছবি দুটো দেখলেন। একটা বিয়ের ছবি, বর এবং কনে পাশাপাশি বসে আছে, তাদের ঘিরে আছে আত্মীয় স্বজন। বর মুনির, কনে নিশ্চয়ই বিনু নামের মেয়েটি। অন্যটি স্বামী স্ত্রীর ছবি, ওদের কোলে ফুটফুটে একটি শিশু। ছবির উল্টো পিঠে লেখা, আমাদের টগরমণি, বয়স 1 বছর। মুনির বলল, এ আমাদের ছেলে। 4 বছর বয়সে মারা যায়। নিউমোনিয়া হয়েছিল, ডাক্তাররা উল্টাপাল্টা চিকিৎসা করেছেন। বলতে বলতে মুনিরের গলা আর্দ্র হয়ে গেল। মিসির আলি দীর্ঘ সময় মুনিরের দিকে তাকিয়ে রইলেন। কোনো খবরের কাগজ আনোনি? জি না স্যার, কিছু আনার কথা তখন মনে থাকে না। ছবিগুলো কেমন করে চলে এসেছে আমি জানি না। ছবিগুলো হাতে নিয়ে দেখেছিলাম, হঠাৎ ঘোর কেটে গেল। দেখি আমি আমার ঘরে বসে আছি, আমার হাতে দুটো ছবি। চলো রাস্তায় কিছুক্ষণ হাঁটি, চলুন। তারা দুজন উদ্দেশ্যহীন ভঙ্গিতে সন্ধ্যা নামার আগ পর্যন্ত হেঁটে বেড়ালো। কারো মুখে কোনো কথা নেই। মিসির আলির মুখ চিন্তা ক্লিষ্ট। এক সময় তিনি বললেন, তুমি কি এরপরেও নিজাম সাহেবের বাড়িতে গিয়েছিলে? জি না স্যার। চলো আজ যাওয়া যাক। কেন? এমনি যাব, দেখবো, কথা বলবো, ভয় নেই, ছবির কথা কিছু বলবো না। আমার স্যার যেতে ইচ্ছে করছে না। বেশ, তুমি না গেলে কিভাবে যেতে হয় আমাকে বলো, আমি একাই যাব। স্যার, আমি চাই না ওই মেয়েটি ছবি সম্পর্কে কিছু জানুক। ও কিচ্ছুই জানবে না। মুনির খুব অনিচ্ছার সঙ্গে ঠিকানা বলল। তাকে দেখে মনে হচ্ছে সে খুব অস্বস্তি বোধ করছে। স্যার যাই। আচ্ছা, দেখা হবে। মুনির ঘর থেকে বের হয়েও বেশ কিছু সময় বারান্দায় দাঁড়িয়ে রইল, যেন চলে যাবার ব্যাপারটায় তার মন ঠিক সায় দিচ্ছে না, আবার না যাওয়াটাও মনোপুত নয়। মিসির আলি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, মনে মনে বললেন, অদ্ভুত মানব জীবন। মানুষকে আমৃত্যু দ্বিধা এবং দ্বন্দ্বের মধ্যে বাস করতে হয়। তিনি নিজেও তার জীবন দ্বিধার মধ্যে পার করে দিচ্ছেন। সমাজ সংসার থেকে আলাদা হয়ে বাস করতে তার ভালো লাগে না, আবার ভালো লাগে। মানুষের মঙ্গলের জন্যে তীব্র বাসনা অনুভব করেন। একজন মমতাময়ী স্ত্রী, কয়েকটি হাসি খুশি শিশুর মাঝখানে নিজেকে কল্পনা করতে ভালো লাগে। আবার পর মুহূর্তে মনে হয়, এই তো বেশ আছি। বন্ধনহীন মুক্ত জীবনের মতো আনন্দের আর কি হতে পারে? পুরোপুরি নিঃসঙ্গ তো নন তিনি। তার ব্যক্তিগত লাইব্রেরির দিকে তাকালে মন অন্যরকম হয়ে যায়। সারি সারি বই, কত বিচিত্র চিন্তা, কত বিচিত্র কল্পনার কি অপূর্ব সমাবেশ। এদের মাঝখানে থেকে নিঃসঙ্গ হবার কোনো উপায় নেই। মিসির আলি বইয়ের তাকের দিকে চোখ বন্ধ করে হাত বাড়ালেন।
যে বই হাতে উঠে আসে সে বইটি খানিকক্ষণ পড়বেন। এটা তার এক ধরনের খেলা। সবসময়ই এমন একটা বই উঠে আসে যা পড়তে ইচ্ছে করে না, আবার পড়তে শুরু করলে ভালো লাগে। আজও তাই হলো, কবিতার বই হাতে। এই একটি বিষয়ে পড়াশোনা তার ভালো লাগে না। কবিতার বই সজ্ঞানে কখনো কেনেননি। এখানে যা আছে সবই নীলু নামের তার এক ছাত্রীর দেয়া উপহার। মেয়েদের এই এক অদ্ভুত সাইকোলজি, উপহার দেবার বেলায় কবিতার বই খোঁজে। নিসার আলি বইটির পাতা উল্টাতে লাগলেন। ইংরেজি কবিতা, কার লেখা কে জানে, অবশ্য নামে কিছু আসে যায় না। তিনি ভ্রু কুঁচকে কয়েক লাইন পড়তে চেষ্টা করলেন। I cannot see what flowers are at my feet, nor what soft incense hangs upon the boughs. এর মানে, এর কোনো মানে হয়? কোনো মানে হয় না। তবু পড়তে এত ভালো লাগে, মিসির আলি পড়তে শুরু করলেন। অনেকক্ষণ ধরে কে যেন কড়া নাড়ছে। কড়া নাড়ার ধরনটা অদ্ভুত। দুটি টোকা দিয়ে থেমে যাচ্ছে, আবার দুটি টোকা দিচ্ছে। জানালার পর্দা সরিয়ে বিনু উঁকি দিল। অপরিচিত একজন মানুষ, রোগা মুখ ভর্তি দাড়ি গোফের জঙ্গল, এর মাঝে দুটি চোখ জল জল করছে। বিনু ভয় পাওয়া গলায় বলল, কে? লোকটি খুবই কোমল স্বরে বলল, আমাকে তুমি চিনবে না, আমার নাম মিসির আলি। কোমল স্বর খুবই সন্দেহজনক। এরকম মিষ্টি গলায় একটি অপরিচিত লোক কথা বলবে কেন? বিনু বলল, বাবা তো একটু বাজার করতে গিয়েছে, আপনি আধ ঘন্টা পরে আসুন না। বাসায় বুঝি তুমি ছাড়া আর কেউ নেই? জি না। আচ্ছা ঠিক আছে, দরজা খুলতে হবে না, আমি এখানে আধ ঘন্টা অপেক্ষা করি। বিনু অস্বস্তি বোধ করতে লাগলো। মিসির আলি বললেন, একটা কাজ করো, জানালা দিয়ে আমাকে একটা দিয়াশলাই দাও। আসুন, আপনি ভেতরে এসে বসুন। মিসির আলি হেসে বললেন, এখন বুঝি আমাকে আর দুষ্টু লোক মনে হচ্ছে না? না। নৌকায় যখন ডাকাতি হয় তখন ডাকাতরা কি করে জানো? আগুন চায়। এটা তো আর নৌকা না। মিসির আলি হেসে ফেললেন। মুনির যা বলেছে তাই। এ মেয়েটির আচার আচরণে খুব স্বাভাবিক একটা ভঙ্গি আছে। ঠিক সুন্দরী তাকে বলা যাবে না, তবে চেহারা খুব মায়াকাড়া। তার চেয়েও বড় কথা, ছবিটিতে এই মেয়েটিকেই কোণে হয়ে বসে আছে। এই মেয়েটির বাঁ গালের কাটা দাগটাও ছবিতে নিখুঁত এসেছে। বিনু, তুমি বসো, তোমার সঙ্গে গল্প করি। আপনি আমার নাম জানলেন কিভাবে? মুনির বলেছে। মুনিরকে চেনো তো? তোমার আব্বার সঙ্গে কাজ করে। খুব ভালো করে চিনি। আপনি কি ওর আত্মীয়? ঠিক আত্মীয় না হলেও খুব চেনা। মাঝে মাঝে অনাত্মীয় লোকজনকেও খুব চেনা মনে হয়, তাই না? মুনিরও সেরকম। আপনি তো খুব সুন্দর করে কথা বলেন। তুমিও খুব সুন্দর করে কথা বলো। বাবার কাছে কি জন্য এসেছেন? ঠিক তোমার বাবার কাছে আমি আসিনি, আমি এসেছি তোমার কাছে। মিনু বিস্মিত হয়ে তাকালো। মিসির আলি একটা ছবির উল্টো পিঠ দেখিয়ে বললেন, এখানে লেখা আছে আমাদের টগরমণি, বয়স 1 বছর। এই হাতের লেখাটা কি তোমার? বিনু খুবই অবাক হয়ে লোকটা লেখাটার দিকে তাকিয়ে রইল। বলো, তোমার হাতের লেখা? জি, কিন্তু আমি এরকম কিছু কখনো লিখিনি। তা আমি জানি। ছবিটা দেখি। হুম, ছবিটা এখন দেখাবো না, পরে দেখাবো। এখন অন্য একটা ছবি দেখো। বিয়ের ছবি। বর কনে বসে আছে, তাদের ঘিরে আত্মীয় স্বজনরা দাঁড়িয়ে আছে। বর এবং কনের ছবি আমি কাগজ দিয়ে ঢেকে রাখবো। তুমি শুধু অন্যদের ছবিগুলো দেখবে এবং বলবে এদের চেনো কিনা। তার আগে বলুন, আপনি কে? আমি আমার নাম তো আগেই বলেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি পড়াই। একটি ছোট্ট গবেষণা করছি। গবেষণাটা মুনিরকে নিয়ে। ওকে নিয়ে গবেষণা করছেন? কিন্তু আমাকে এসব দেখাচ্ছেন কেন? পরে তোমাকে বলবো। তুমি এখন ছবিটা একটু দেখো তো, চিনতে পারো এদের? হ্যাঁ, দুজনকে বাদ দিয়ে সবাইকে চিনি। এরা সবাই আমার আত্মীয়। আমার খালা, আমার ফুপু, এটা হচ্ছে আমার বান্ধবী লিজা, এটা আমার বড় খালার মেয়ে কনক, ইনি আমার ছোট মামা।
মিসেলি ছবিটি পকেটে রেখে দিলেন। বিনু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু বলতে গিয়ে সে বলল না, নিজেকে সামলে নিল। মিসেলি বললেন, তুমি কি কিছু বলবে? না। মনে হচ্ছিল কি জানি বলতে চাইছিলে। আমার কেন জানি মনে হচ্ছে এটা আমার বিয়ের ছবি, কিন্তু আমার বিয়ে হয়নি। আপনি এই ছবি কোথায় পেলেন? মিসির আলি চুপ করে রইলেন। বিনু কড়া গলায় বলল, আপনি এখন যান, আমি দরজা বন্ধ করে দেব। মিসির আলি নিঃশব্দে উঠে এলেন। বিনু জানালার পর্দা ফাঁক করে তাকিয়ে আছে। তার মুখ বিষণ্ণ, চোখে গাঢ় বিষাদের ছায়া। এই বিষাদের উৎস কি, কে জানে? এখন রাত প্রায় 1টা, আন্দাজে বলছি, কারণ আমার হাতে ঘড়ি নেই। রাতের বেলা আন্দাজে সময় ঠিক করি, দিনের বেলা এই অসুবিধা হয় না। বেশিরভাগ মানুষের হাতেই ঘড়ি থাকে, জিজ্ঞেস করলে সময় জানা যায়। যে আমার এই লেখা পড়বে সে বুদ্ধিমান হলে ধরে ফেলবে আমি আজে বাজে কথা লিখে সময় নষ্ট করছি। আসলে তা নয়। কিভাবে শুরু করব বুঝতে পারছি না। মিসেলি সাহেব আমাকে চমৎকার বাঁধানো খাতা দিয়েছেন। শুধু তাই না, সঙ্গে খুব একটা দামি কলম, বল পয়েন্ট না, ফাউন্টেন পেন। কালির দোয়া তো কিনেছেন। দোয়াতটার দামই 70 টাকা। কলমটার দাম কত কে জানে, 200-300 টাকা তো হবেই। এত দামি কলম, কিন্তু লেখা ভালো না। অর্থাৎ আমি লিখে আরাম পাচ্ছি না। মিসিলি সাহেব বলেছেন আমি যেন রোজ লিখি, প্রতিটি খুঁটিনাটি যেন লিখি, কিছুই যেন বাদ না দেই। ভ্রমণের ব্যাপারটাই যেন লিখি। ভ্রমণ বলতে তিনি অন্য জগতে যাবার ব্যাপারটা বোঝাচ্ছেন। তিনি নিজে এই ব্যাপারটা বিশ্বাস করেন কিনা তা আমি এখনো বুঝতে পারছি না। মাঝে মাঝে মনে হয় বিশ্বাস করেন, আবার মাঝে মাঝে মনে হয় করেন না। পুরো ব্যাপারটাই একজন নিঃসঙ্গ যুবকের কল্পনা ধরে নিয়েছেন। আমি তাকে একটি চিঠি এবং 2টি ছবি এনে দিয়েছি। এই প্রসঙ্গে তিনি একটি কথাও বলছেন না। আমি একবার ছবিটা চাইলাম, তিনি বললেন পরে পাবে। তিনি যে চুপচাপ বসে আছেন তাও মনে হয় না। আমার ব্যাপারে তিনি খুলনা গিয়েছিলেন, এটা হঠাৎ জানতে পারি। সেখান থেকে তিনি কি জানলেন আমি জানি না। ফুলেশ্বরীর শ্বশুরবাড়িতেও তিনি গিয়েছিলেন। আমার সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন বলে মনে হয়। আমি নিজে যা জানি সবই তাকে বলেছি। এর বেশি তিনি কি জানতে চান কে জানে। লোকটির ধৈর্য অসীম, মমতা অসীম। তার মমতার নানান পরিচয় পেয়েছি। কঠিন ঋণে তিনি আমাকে আবদ্ধ করেছেন। আমার পক্ষে ঋণমুক্ত হবার কোনো পথ আছে কিনা আমি জানি না। ঋণমুক্ত হতে চাইও না। কিছু কিছু মানুষের কাছে ঋণী থাকতে ভালো লাগে। মিসরেলি তেমন একজন মানুষ। আবারও আজে বাজে কথা বলছি, কি করব? আমি তো আর লেখক নই যে ঘটনা গুছিয়ে ঘটনার পর ঘটনা সাজাবো। আমি তা পারি না। লেখক ছাড়া অন্য কেউই বোধহয় পারেন না। যাই হোক, মূল ব্যাপারে ফিরে আসি। আমি এখন প্রায় 100 ভাগ নিশ্চিত যে আমার পাশাপাশি দুটো জীবন চলছে। এক জীবনে আমার বাবা শৈশবে মারা গেছেন, প্রবল দুঃখ কষ্ট ভোগ করে বর্তমানে এই অবস্থায় আছি, অসহায় নিঃসঙ্গ একজন মানুষ। অন্য জীবনটি চমৎকার। এই জীবনে বাবা বেঁচে আছেন, আমার বড় কোনো চাকরি কিংবা ব্যবসা করছি। এখনো ঠিক জানি না। বিয়ে করেছি, জীবনটা বেশ সুখের বলেই মনে হচ্ছে। এই জীবনটাকে আমি স্বপ্ন জীবন নাম দিচ্ছি বোঝার সুবিধার জন্য। স্বপ্ন জীবনটাও পৃথিবীর মধ্যেই, কারণ সেখানেও আমি আকাশে চাঁদ দেখি। দুটি পাশাপাশি জীবন কিভাবে চলছে? দুটি কি সম্পূর্ণ ভিন্ন জগৎ? দুটি পৃথিবী, দুটি চাঁদ, সব মানুষই দুজন করে? এইসব প্রশ্নে আমার কোনো কুল কিনারা পাই না। কাজেই খুব বেশি ভাবিও না। চিন্তা ভাবনার দায়িত্ব আমি মিসির আলি সাহেবের উপর ছেড়ে দিয়েছি। আমি লক্ষ্য করেছি যে এখন আমি এ জগৎ থেকে স্বপ্ন জগতে খুব সহজে যেতে পারি। নিয়মটা খুব সহজ। নিজেকে প্রথমে খুব ক্লান্ত করে নিতে হয়। উপবাস এবং পরিশ্রম, এই দুটি জিনিস একত্রে চালিয়ে যাবার পর চোখ বন্ধ করে স্বপ্ন জগৎটির কথা ভাবলেই হয়।
একবার স্বপ্ন জগতে চলে যাবার পর সেই জগৎটাকে সত্যি মনে হয়। বর্তমানে যে জীবনযাপন করছি তাকে মনে হয় মিথ্যা জীবন। কোনটি সত্যি কে জানে? প্রাচীনকালের মুনি ঋষিরা বলতেন জীবনটা একটা মায়া। আসলেই বোধহয় তাই। সবটাই বোধহয় মায়া। আমার এখন এসব জানতে ইচ্ছা করে না। যে কোনো একটি জীবনে আমি স্থায়ী হতে চাই। যদি এটা এক ধরনের অসুখ হয় তাহলে আমি চাই যেন অসুখটা সেরে যায়, সুস্থ ও স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে চাই। মুক্তি চাই, পরিপূর্ণ মুক্তি। আজ এর বেশি কিছু লিখতে ইচ্ছে করছে না। এখন তৈরি হব ভ্রমণের জন্যে। অদ্ভুত এক ভ্রমণ। এই জীবন ছেড়ে অন্য এক জীবনে। মুনির খাতা বন্ধ করে উঠে দাঁড়ালো, বাতি নিভিয়ে সিগারেট ধরালো, মনে মনে বলল ভ্রমণের প্রস্তুতি, যাত্রা হবে শুরু। এরকম যদি হতো ওয়ান ওয়ে জার্নি, আর ফিরে আসতে হবে না, তাহলে কেমন হতো? স্বপ্ন জীবনটি কি খুবই সুখের? মৃত্যু ওই জীবনেও হানা দিয়েছে। টগরের মৃত্যু হলো, বাবা মার কাছে কত তীব্রই না ছিল সে শোক, সে এখন বুঝতে পারছে না। কিন্তু ওই জীবনের মুনির কি গভীর শোক পেয়েছে? তা সে রক্তের মধ্যে অনুভব করে। শোক এবং শোক, চারিদিকেই শোক। জাপানে একটি কবিতায় আছে না, বলো দেখি কোথায় যাই, কোথা গেলে শান্তি পাই, ভাবিলাম বনে যাব, তাপিত হিয়া জুড়াবো, সেখানেও অর্ধরাত্রে কাঁদে মৃগী কম্পগাত্রে। মুনির সিগারেট ফেলে নিজেকে তৈরি করলো। মুহূর্তে ঘরের চেহারা পাল্টে গেল। সে দাঁড়িয়ে আছে সিঁড়ির মাথায়। তারা কোথায় যেন বেরুচ্ছে। ওই তো বিনু। আশ্চর্য, কি সুন্দর লাগছে বিনুকে, অসম্ভব সুন্দর। বিনুর চুলগুলো পিঠময় ছড়ানো। এরকম খোলা চুলে সে কোথায় যাচ্ছে? নাকি বিনু যাচ্ছে না, সে একাই যাচ্ছে? একটি কাজের লোক বড় বড় দুটি সুটকেস নিয়ে নামছে। তারা নিশ্চয়ই দূরে কোথাও যাচ্ছে। ঘরে দিনের আলো। কটা বাজছে কে জানে? মুনির হাতের ঘড়ির দিকে তাকালো। 10টা 15। ঘড়ির ডায়াল সবুজ রঙের। বাহ, ইন্টারেস্টিং তো। এটা তো স্বপ্ন। স্বপ্নে তো রং দেখার কথা নয়। সে রং দেখছে কেন? কে বলেছিল স্বপ্নে রং দেখার কথা নয়? মনে পড়ছে না, নামটা মনে পড়ছে না। ম দিয়ে শুরু। মিহির? মুনির? না না, মিসির। মিসির আলী। মিসির আলী বলেছেন ভ্রমণের সময় খবরের কাগজ হাতে নেবে। খবরের কাগজ হাতে নিতে হবে কেন? মিসির আলী বলেছেন একটা খবরের কাগজ হাতে নেবে, কিছুতেই হাতছাড়া করবে না। কেন বললেন এরকম কথা? বিনু কেমন যেন বিরক্ত মুখে তাকাচ্ছে। টগর? টগর? মুনির চমকে উঠল। টগরকে কেন ডাকছে? টগর 4 বছর বয়সে মারা গেল না? বিনু কি ভুলে গেছে? এত বড় একটা ঘটনা কি ভোলার কথা? অবশ্যই ভোলাটা অস্বাভাবিকও নয়। এই তো সে নিজেই অনেক কিছু ভুলে যাচ্ছে। কি কি যেন তাকে বলেছিলেন মিসির আলী, এখন আর কিছুই মনে পড়ছে না। টগর, আমি কিন্তু খুব রাগ করছি। আর একবার মাত্র ডাকবো। এর মধ্যে তুমি যদি আসো ভালো কথা, না এলে তোমাকে ছাড়াই রওনা হব। মুনির অবাক হয়ে দেখলো টগর এসেছে। 8-9 বছর বয়সের চশমা পরা একটা ছেলে। টগর বলল, আমি যাব না মা। বিনু বলল, খুব ভালো কথা, তুমি থাকো। বিনু তত্তর করে নেমে যাচ্ছে। টগর হাসি মুখে মুনিরের দিকে তাকিয়ে আছে। তার মানে কি টগর বেঁচে আছে? 4 বছর বয়সে ও তাহলে মারা যায়নি? এটা কোন জীবন? অন্য আরেকটা? এর মানে কি? মুনিরের নিঃশ্বাস ভারী হয়ে এলো। সঙ্গে সঙ্গে ঘোর কেটে গেল। সে আছে তার পরিচিত জায়গায়, ভ্রমণ শেষ হয়েছে। মুনির বাতি জ্বালালো, খাতা খুলে লিখলো, মানুষের জীবন দুটি নয়, অনেক, হয়তো বা অসংখ্য। ক্লান্তিতে খাতার উপর মাথা রেখে সে ঘুমিয়ে পড়ল। সারা রাত সে ঘুম ভাঙল না। কত বিচিত্র স্বপ্ন দেখলো ঘুমিয়ে ঘুমিয়ে। কখনো মনে হচ্ছে যে সে মেঘে মেঘে ভেসে বেড়াচ্ছে, আবার কখনো বা তলিয়ে যাচ্ছে গভীর অতলে। কি গাঢ় নীল সেই পানি, চারিদিকে শব্দহীন সময়।
কি অসহ্য নীরব। এই নীরবতার মধ্যেও কে যেন নিচু গলায় তাকে ডাকছে। বিনু ডাকছে নাকি? এটা কি বিনুর গলা? আহ, কি সুন্দর করে না সে ডাকছে। আবার সব চুপচাপ, অসহ্য নীরবতা। মুন্নির স্বপ্নের মধ্যেই কাঁদছে, চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, আমাকে মুক্তি দাও। কিন্তু তার চিৎকারেও কোনো শব্দ হচ্ছে না। কি অদ্ভুত অবস্থা। তার ঘুম ভাঙলো ভোরবেলা। প্রথম খানিকক্ষণ বুঝতেই পারল না সে কোথায় আছে, কোন জগতে। সে ঠিক করলো আজ অফিসে যাবে না, সারাদিন রাস্তায় রাস্তায় হাঁটবে। দুপুরবেলার দিকে যাবে মিসির আলির কাছে, এমনি খানিকক্ষণ গল্প করবে। দুপুরবেলা বা দিনের আলোয় তার কাছে কখনো যাওয়া হয়নি। দিনের আলোয় লোকটিকে দেখতে কেমন দেখায় কে জানে। তবে দুপুরবেলা ওকে হয়তো পাওয়া যাবে না, ক্লাসে থাকবেন কিংবা লাইব্রেরিতে থাকবেন। মিসির আলি ঘরেই ছিলেন। অবাক হয়ে বললেন, অসময়ে তুমি? ব্যাপার কি বলো তো, অফিসে যাওনি? জি না। আপনি ইউনিভার্সিটিতে যাননি? না, আজ বৃহস্পতিবার না, বৃহস্পতিবারে ইউনিভার্সিটি বন্ধ থাকে। কি করছেন স্যার? রান্না করছি, রোজ রোজ হোটেলে খাওয়া ভালো লাগে না। কি রান্না করছেন? নতুন ধরনের রান্না, আমি তার আবিষ্কারক। নাম হচ্ছে মিসির মিক্সচার। চাল, ডাল এবং আলু একসঙ্গে মিশিয়ে 2 চামচ ভিনেগার, 1 চামচ সয়া সস, একটুখানি লবণ, 2 কাঁচা লঙ্কা এবং আধা চা চামচ সরিষা বাটা দিয়ে সেদ্ধ করতে হয়। সেদ্ধ হয়ে যাবার পর 1 চামচ বাটার অয়েল দিয়ে দমে দিতে হয়। অপূর্ব একটা জিনিস নামে, খেয়ে দেখো। জিনিসটা যেটা নামলো তার চেহারা দেখলে খেতে ইচ্ছে করে না, কিন্তু স্বাদ সত্যি চমৎকার। মুনির অবাক হয়ে গেল। কি, কেমন লাগছে? জি স্যার, ভালো। আরো কিছু বিশেষণ দিয়ে বলো, শুধু ভালো, এর বেশি কিছু না। চমৎকার স্যার। এখন বলো, তুমি যে ভ্রমণে যাচ্ছ সেখানে কখনো খাওয়া দাওয়া করেছো? চট করে বলতে হবে না, ভেবে বলো। পানি খেয়েছি। পানিতে হবে না, স্বাদ আছে এমন কিছু। মনে পড়ছে না স্যার। এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করবে। কেন? স্বপ্নে আমরা প্রায় প্রচুর খাওয়া দাওয়া করি, কিন্তু কোনো স্বাদ থাকে না। আপনি এখনো স্বপ্ন ভাবছেন? হ্যাঁ, ভাবছি। তবে তুচ্ছ স্বপ্ন ভাবছি না। সব স্বপ্নই তো তুচ্ছ। না, তা না। তাছাড়া স্বপ্নকে তুচ্ছ করাও খুব মুশকিল। ফ্রয়েড সাহেব ইন্টারপ্রিটেশন অব ড্রিম লিখে স্বপ্নের মহিমাকে খর্ব করেছেন, কিন্তু তার শিষ্য জাং পরবর্তী সময়ে ভিন্ন কথা বলেছেন। কি বলেছেন? ওইসব থিওরি তোমার ভালো লাগবে না। তার চেয়ে বরং তোমার কথা শুনি। যা যা করতে বলেছিলাম তা করেছো? সবকিছু লিখেছো তো? লিখেছি, খুব খুঁটিয়ে লিখবে, কোনো কিছু বাদ দেবে না। কি হবে স্যার এসব দিয়ে? হয়তো কিছু হবে না, তাতে কি। কই, আমার সিগারেট এনেছো? মুনির পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলো। মিসির আলি হেসে ফেললেন।